আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি বৈশ্বিক মহামারীর এই দিনে তোমরা স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো নিজের পরিবারের প্রতি যত্নশীল আছো। করোনার এই দিনে আমাদের আসলে পড়াশোনার পাশাপাশি নিজেকে সুস্থ রাখা, পরিবারকে সুস্থ রাখাই এখন মূল দায়িত্ব। আশা করি আমাদের এই দুর্ভোগের দিন শেষ হয়ে সুদিন আসবে এবং তোমরা আবার পাঠে মনোনিবেশ করবে। আজ আমি রেবেকা সুলতানা লিপি, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ, তোমাদের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে একটি ক্লাস নিব। তোমরা ইতিমধ্যে জানবা যে আমরা করোনার মধ্যেও আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা বা অনলাইন ক্লাস থেমে নেই। আমরা প্রত্যেকটি শিক্ষক যে যেখানে যার অবস্থানে আছি সবাই নিজ নিজ অবস্থান থেকে তোমাদের সাথে নিজেদেরকে সংযুক্ত রাখার চেষ্টা করতেছি। আমরা জানি যে এই মহামারীর আমলে তোমরা সবাই কেউ কেউ হয়তো পরিবার নিয়ে আছো, কেউ হয়তো অন্য জায়গায় আছো, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো। তোমাদের জন্য আমাদের সবসময় শুভকামনা এবং দোয়া সাথে থাকে। তো আজ আমি সম্মান তৃতীয় বর্ষের 613 নম্বর কোর্সের ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য বিজ্ঞানের ক্রমোন্নতি কোর্সের আব্বাসীয় যুগে সাহিত্যের উন্নতি নিয়ে একটু আলোচনা করব। আসলে তোমরা জানো যে আমরা শ্রেণীকক্ষে তোমাদের সামনে বা তোমাদের সাথে আমাদের যে শিক্ষার্থী বান্ধব পাঠদান সম্ভব হয়, অনলাইন ক্লাসে অতটুকু আসলে আমরা পেরে উঠি না। কতটুকু তোমাদেরকে আমরা ডেলিভারি দিতে পারি আমরা জানি না, কারণ তোমরা শিক্ষার্থীরা কিন্তু আমাদের সামনে নেই। আমাদের ডিজিটাল যুগে ক্যামেরার সামনে বসে তোমাদের সাথে ক্লাস করা লাগছে, তোমাদের জন্য তোমাদের উদ্দেশ্যে কথা বলা লাগছে। তো সবকিছু মিলিয়ে আসলে আমরা সবকিছু পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি বলেই হয়তো আমাদের এই সবকিছুই সম্ভব হয়েছে। আমরা আজকে আলোচনা করব আব্বাসীয় যুগে সাহিত্যের উন্নতি। এখান থেকে প্রশ্ন থাকতে পারে, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। আব্বাসীয় বংশের শাসনকাল নানা কারণে গুরুত্বপূর্ণ, তাৎপর্যবহ এবং গৌরবময়। উমাইয়াদের পতন ঘটিয়ে ক্ষমতা দখলের পর 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে 5 শতাব্দীর অধিককাল সময় ধরে এ বংশ মুসলিম জাহান শাসন করে এবং শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, ধর্মসহ সব দিক ও বিভাগ অভূতপূর্ব উন্নতি সাধন করে। রাজতান্ত্রিক নীতি ও দর্শনে সাম্রাজ্য পরিচালনা করলেও আব্বাসীয়রা সুশাসন, সুনীতি, ন্যায়পরায়ণতা এবং প্রজা সাধারণের কল্যাণের একটি উন্নত আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। অন্যান্য দিকের মতো আব্বাসীয় শাসনামলে সাহিত্য চর্চায় প্রভূত উন্নতি সাধিত হয়। আব্বাসীয় আমলে সাহিত্য চর্চাটা আসলে সৃজনশীল সাহিত্য চর্চার অন্তর্ভুক্ত ছিল বলে অনেক ঐতিহাসিকরা মনে করেন। এই শাসনামলের দীর্ঘ সময় জুড়ে বাগদাদ কেন্দ্রিক যে সাহিত্য চর্চা হয়েছে তার ভাষা আরবি হলেও তা আরব জাতিসত্তার একক কোনো সৃষ্টি ছিল না, বরং বহুভাষিক ও বহুজাতিক লোকের অভূতপূর্ব মিলনভূমি বাগদাদে সাহিত্য চর্চার ক্ষেত্রেও বহু ভাষা ও বহু জাতিসত্তার এক অনন্য সম্মিলন ঘটেছিল। বিজিত অনারব জাতিগুলো আরবি ভাষার উপর পরম দক্ষতা অর্জন করে, যে কারণে আব্বাসীয় আমলে যে সাহিত্য সৃষ্টি হয় তা বিশেষ কোনো ধর্মীয় গোষ্ঠী বা নৃগোষ্ঠী প্রতিনিধিত্ব করে না, বরং তা সমগ্র মধ্যযুগীয় অমর সভ্যতার এক অক্ষয় সৌধমালা হিসেবে স্বীকৃতি পেয়ে থাকে। আরবি ভাষাতত্ত্বে, ব্যাকরণে, শব্দ বিজ্ঞানে ও অলঙ্কার শাস্ত্রে আরবদের অবদান ছিল সবচেয়ে মৌলিক। তারা বংশ পরম্পরায় এটি ধারণ করেছিলেন, কিন্তু উমাইয়া আমলে বা আব্বাসীয় আমলের শুরুতে যারা আরবে বসতি স্থাপন করেছেন 2-1 শতাব্দী পরে আরবিতে তাদের দক্ষতাও কিন্তু মৌলিকত্বের দাবিদার ছিল। এ কারণেই দেখা যায় ফারাবনগরের জৈনৈতিক তুর্কি আল জাওহারি অভিধান রচনা শুরু করেন। পরবর্তীতে এই অভিধানই আবিধানিক গ্রন্থ রচনার বৈজ্ঞানিক ভিত্তি হিসাবে স্বীকৃত হয়।
গ্রিক বংশোদ্ভূত ইবনে জিন্নি আরবদের চেয়েও শ্রেষ্ঠ ভাষাবিদে পরিণত হন। তিনি সেই আমলে একজন বিখ্যাত ভাষাবিদ ছিলেন। ইবনে খালদুন তার মুকাদ্দামায় এ কারণেই বলেছেন, অমুসলিম বিশ্বের জ্ঞান বিজ্ঞান চর্চাকারী সমাজ সাধারণভাবে অনারবদের নিয়ে গড়ে ওঠে। বিজিত জাতিসমূহের সমন্বয়ে সাহিত্য আন্দোলনের একটি নতুন ধারা তৈরি হয় আব্বাসীয় খিলাফতকালে। আব্বাসীয়দের গৃহীত নীতি এক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করে। আব্বাসীয়রা বিভিন্ন সংস্কৃতির মধ্যে যা কিছু গ্রহণীয় তার সবই তারা গ্রহণ করেন। এতে রাজনৈতিক প্রভাবের পর আরবদের সংস্কৃতির প্রভাবও ক্ষুণ্ণ হয়। আরবদের অনেক কুলীন ব্যক্তি এই পরিবর্তন মনে প্রাণে মেনে নিতে পারেন না, তারা অগ্রাহ্য করেন, তারা এর বিরুদ্ধে কথা বলেন। এমন পরিস্থিতি মোকাবেলায় সুয়বিয়া আন্দোলন গড়ে তোলা হয়, যার প্রধান লক্ষ্য ছিল বর্ণ, বংশ, দেশ, কাল, জন্ম, ভাষা নির্বিশেষে সব মুসলমানদেরকে এক অভিন্ন ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত করা। ধর্মীয় আবেগ ও বিশ্বাসের ভিত্তিতে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেওয়া, যাতে কেউ কাউকে তুচ্ছ বা হীন না ভাবে। এটি রাজনৈতিক আন্দোলন ছিল না, বরং আরব অনারবের বৈদিক বিতর্ক ছিল। এতে অনারবদের পক্ষে আল বেরুনি, ফেরদৌসি, হামজা ইস্পাহানি প্রমুখ এবং আরবদের পক্ষে আল জাহিজ, ইবনে দারাইত, ইবনুল কুতাইবা, বালাজুরি প্রমুখ বিতর্কে অংশ নেন। বিষয়টি নিয়ে অনেক গ্রন্থও রচিত হয়। আরবি সাহিত্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয় খ্রিস্টীয় 10ম শতকে, যা দ্বাদশ শতকের শেষাবধি বিদ্যমান ছিল। এই সময়টিকে আরবি সাহিত্যের সুকুমার যুগ হিসেবে অভিহিত করা হয়। বসরার আল জাহিজ এর সূচনা করেন। এটি পরিণতি লাভ করে নিশাপুরের সায়ালবি, বদিউজ্জামান হামাদানি, বসরার হারিরি প্রমুখের সাহিত্যকর্মে। আরবি সাহিত্যের এই সুকুমার যুগটি গড়ে ওঠার সময়টি বেশ বৈশিষ্ট্যপূর্ণ। চলো আমরা বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই, কিরকম বৈশিষ্ট্যপূর্ণ ছিল। নিয়ন্ত্রণমুক্ত সাহিত্য চর্চা। 10ম শতকের মাঝামাঝি সময় হতে আব্বাসীয় খলিফাদের রাজনৈতিক প্রভাব শেষ হয়ে যায়। কেবল বাগদাদে তাদের ধর্মীয় প্রভাব অক্ষুণ্ণ থাকে। মুসলিম বিশ্ব কয়েকটি সালতানাতে বিভক্ত হয়ে পড়ে। এর ফলে বাগদাদের বাইরে আঞ্চলিক শহরগুলোকে কেন্দ্র করে নতুন নতুন সাংস্কৃতিক বলয় গড়ে ওঠে। এতে কেন্দ্রীয় কোনো নিয়ন্ত্রণ ছিল না, ফলে সাহিত্যসেবীগণ সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করে। চিত্ত বিনোদনের মাধ্যম হিসেবে সাহিত্য চর্চা। সাহিত্য চর্চার এই স্বর্ণযুগে বিস্ময়করভাবে বিজ্ঞান চর্চার মৌলিক ধারা প্রায় বন্ধ থাকে। এ সময় কেন্দ্রীয় ও আঞ্চলিক সব পর্যায়ের শাসকরা নিজ নিজ দরবারে সাহিত্য মজলিস শুরু করে। চিত্ত বিনোদিনী এসব মজলিসের মূল উদ্দেশ্যে পরিণত হয়। জীবিকা উপার্জনের মাধ্যম হিসেবে সাহিত্য চর্চা। বিজ্ঞান চর্চায় বন্ধাত্ম তৈরি হওয়ায় সাম্রাজ্যের সর্বত্র প্রথমবারের মতো শিক্ষিত বেকার গোষ্ঠী অস্তিত্ব লাভ করে। আমরা দেখতে পাই, নিজেদের রুটি রোজগারের তেমন কোনো পথ না থাকায় তারা অসংখ্য সামন্ত শাসকদের মধ্যে যে কারো সাহিত্য মজলিসে উপস্থিত হয়ে ভাষাতাত্ত্বিক ও রচনার অলংকারিক বিভিন্ন বিষয় নিয়ে তুমুল আলোচনায় লিপ্ত হতো। তাদের নিজ নিজ ভাব, মনোভাব, বিষয়াদি তারা তাদের বাগ্মিতা দিয়ে পরিচালনা করত। জ্ঞান, বাগ্মিতা ও দক্ষতা প্রমাণ করে সামন্ত রাজের অনুগ্রহ ভাজন হওয়ার চেষ্টা করত। ফলে সাহিত্য চর্চার মধ্যে এমন লোকদের তৎপরতা বেড়ে গেলেও সাহিত্য চর্চা যাদের মূল উদ্দেশ্য ছিল না। আমরা আব্বাসীয় শাসনামলের সাহিত্যে ফার্সি ভাষার প্রভাব বৃদ্ধি দেখতে পাই। সাহিত্য চর্চা শুরু থেকেই আরবি ছিল মূল মাধ্যম। বিভিন্ন জাতি নিজেদের মতো চিন্তা করলেও তারা তাদের চিন্তা ও দর্শন আরবিতেই প্রকাশ করত। কিন্তু রাজনীতিতে পারস্যের প্রভাব প্রতিষ্ঠিত হওয়ার পর মুসলিম বিশ্বে ফার্সি ভাষার প্রভাব বৃদ্ধি পায়। এর ফলে আরবি সাহিত্যের পরিচ্ছন্ন রূপ বদলে যায়। এতে অহেতুক অলংকারিক সৌন্দর্য যুক্ত করায় এক অপ্রয়োজনীয় প্রতিযোগিতা বৃদ্ধি পায়, যাতে সাহিত্যের ভাষা সাধারণের নিকট শুধু দুর্বোধ্যই হয়ে ওঠে। মাকামার উদ্ভব। সাহিত্যের সুকুমার বৃত্তির এ যুগে বহুবিধ পারিপার্শ্বিকতা ও প্রভাবে নতুন একটি আঙ্গিক তৈরি হয়, যার প্রকাশ ঘটে মাকামা সাহিত্যে। এ সাহিত্য কোনো ব্যক্তি বিশেষের সৃষ্টি নয়, বরং অলঙ্কৃত শব্দচয়ন এবং ছন্দায়িত গদ্যের এটা ছিল স্বাভাবিক বিকাশ। ইবনে দুরাইদকে এই ঘরানার সাহিত্য সৃষ্টির পথিকৃত মনে করা হলেও আসলে এটি ছিল পরিস্থিতির দাবি অনুসারে সমন্বিত আকাঙ্ক্ষা ও প্রচেষ্টার একটি যৌথ ফসল।
বসরায় হারিরি তার মাকামা সৃষ্টি করেন বদিউজ্জামান হামাদানির মডেল অনুসরণ করে। তার মাকামা সাহিত্যের ইতিহাসে অক্ষয় আসন লাভ করে। হামাদানি ও হারিরি মাকামা সাহিত্যকে পরিণত রূপে প্রকাশ করে। তারা এর নাটকীয় উপস্থাপনা রীতিতে পূর্ণতা সাধন করেন। তৎকালীন সামাজিক অবস্থা সামনে রেখে মাকামাগুলো অধ্যয়ন করলে এগুলোর প্রকৃত গুরুত্ব অনুধাবন করা সম্ভব হবে। আরেকটা জিনিস ছিল নাট্য চর্চায় অনীহা। মাকামা সাহিত্যে সমকালীন জীবনাদর্শের তীব্র সমালোচনা করে গভীর কিছু নীতিমালা উপস্থাপনের চেষ্টা করা হয়। এতে নাটকীয়তাও ছিল, কিন্তু আরবি সাহিত্যে বিস্ময়করভাবে নাট্যচর্চার কোনো উদ্যোগ প্রত্যক্ষভাবে লক্ষ্য করা যায়নি। আব্বাসীয় যুগের যে সময়ে অন্যান্য সাহিত্যের বিস্ময়কর বিকাশ সাধিত হয়, সে সময়ে নাটক রচনার উদ্যোগ কেন নেওয়া হয়নি তা আসলেই বিস্ময়কর। তবে যে গভীর জীবনবোধ ও ইহলৌকিক জীবনে অস্তিত্বের জন্য সংগ্রামের যে চেতনা থেকে নাটক উচ্চারিত হয়, সম্ভবত মধ্যযুগে সে জাতীয় বোধ ও সংগ্রামের অনুপস্থিতি এর কারণ। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: আবুল ফারাজ ইস্পাহানি আলেপ্পো নগরে বিখ্যাত গ্রন্থ কিতাবুল আগানি রচনা করেন। সমকালীন আরবি সাহিত্যে এটি বিশ্বকোষের স্বীকৃতি লাভ করে। ইবনে খালদুন গ্রন্থটিকে আরব রেজিস্টার এবং আরবি সুকুমার সাহিত্যমোদীদের শেষ উৎস বলে অভিহিত করেন। আলেপ্পোর শাসক সাইফুদ্দিন হামাদানি গ্রন্থখানা রচনার জন্য লেখককে সহস্র স্বর্ণমুদ্রা উপহার প্রদান করেন। এ সময় আরেকটি কালোজয়ী সাহিত্য আলিফ লায়লা জাহশিয়ারি এই গ্রন্থের পাণ্ডুলিপি তৈরি করেন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে আব্বাসীয় আমলের সাহিত্যের উন্নতি সম্পর্কে আমি যতটুকু বলেছি তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনেছ এবং তোমরা বাসায় একটুখানি এটা পড়ে নিবা। বাসায় বিভিন্ন প্রশ্ন কিভাবে হবে, পরীক্ষায় তোমরা কিভাবে অ্যান্সার করবা, বিভিন্ন অধ্যায়গুলো থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও চিন্তা করবে। আর আজকে আমরা আব্বাসীয় যুগের সাহিত্যের উন্নতি বা ক্রমোন্নতি যতটুকু দেখলাম, পরবর্তী ক্লাসে আমরা তারই ধারাবাহিকতায় আলিফ লায়লা এ নিয়ে বিশদভাবে আলোচনা করব। আমি এটা নিশ্চিত যে আমার প্রতিটি শিক্ষার্থী আলিফ লায়লা নামের সাথে অনেকটা পরিচিত। আলিফ লায়লা কি এবং আলিফ লায়লা কিভাবে রচিত হয়েছিল বা কি কাহিনী এর মধ্যে আছে, পরবর্তী ক্লাসে আমরা সেটি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং পরিবারকে সময় দাও, বাবা মার যত্ন করবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।